জলদস্যুদের কাছে যেসব অস্ত্র ছিল, নেভির জাহাজ যেগুলো আসতেছিল, মনে করেন তাদের সাথে 3-4 দিন একটানা যুদ্ধ করতে পারবে এরকম সব কিছু ছিল। বন্দুক তারা আমাদের মাথায় ঠিক না, মানে আমরা তো 23 জন এক জায়গাতে, ওরা 23 জনকে ঘিরে বন্দুক আমাদের দিকে তাক করে রাখছে। সে আয়াতুল কুরসি পরে তাদেরকে বোঝাচ্ছিল যে আমরা মুসলিম। জাহাজ কয়লা লোড করে আমরা ছিলাম সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে। তো এখানে আমরা মাপুতু থেকে রওনা দেওয়ার পরে আমরা যখন হামরিয়ার দিকে যাচ্ছিলাম তখন 12 তারিখে আমরা জলদস্যুদের কবলে পড়ি। আমরা যেখান থেকে যাচ্ছিলাম ওই রুটে জলদস্যুদের কোনো হাই রিস্ক কিংবা জলদস্যুরা উঠতে পারে এরকম কোনো নেচার ছিল না। সকালবেলার দিকে এই 10টা ওইখানকার লোকাল টাইমে 10টা সাড়ে 10টার দিকে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট আসলো যে পাইরেট সাসপেক্টেড। একটা ফিশিং বোট থেকে ওরা নেমে আসছিল, মানে পাইরেটস বোটটা ওরা পরে নামাইছে, ওরা ফিশিং বোটের ভিতরেই প্রায় 1-1.5 মাস করতেছিল আর কি। তো এরপরে আমরা যার যার স্থানে যখন সাসপেক্টিং বলছে, আমাদের সকলেরই এক একটা নির্দিষ্ট ডিউটি থাকে। ওই সময় আমার ইঞ্জিন রুমে দায়িত্ব ছিল, আমি যেহেতু সেকেন্ড ইঞ্জিনিয়ার। এর পরবর্তীতে পাইরেটসরা খুব তাড়াতাড়ি অনবোর্ড হয়ে পড়ে স্পিডবোট নিয়ে এসে। ক্যাপ্টেন স্যার আমাদেরকে সিদ্ধান্ত দিল যে সবাই সিটাডেলে চলে যেতে। মানে আমাদের একটা গোপন কক্ষ আছে যেখানে পাইরেটস উঠলে আমাদেরকে একটা নিরাপদ রুমে চলে যাইতে হয়। তো আমরা সবাই এখানে চলে গেছিলাম। ইঞ্জিন রুমে 4th ইয়ার ছিল আর ব্রিজে ক্যাপ্টেন স্যার আর সেকেন্ড অফিসার ছিল। আমরা যাওয়ার এই 5-7 মিনিট পরে ক্যাপ্টেন স্যার আবার অ্যানাউন্সমেন্ট করে যে তোমরা সবাই বেরোয় আসো, আমি আর সেকেন্ড অফিসার ওদের হাতে অ্যারেস্ট হয়ে গেছি আর কি। এরপরে আমরা সবাই সিটাল থেকে বেরোয় আসলাম। তারপরে সবাই ব্রিজে নেওয়ার পরে আমাদেরকে যেভাবে জিম্মি করে ওভাবে জিম্মি করছে। জিম্মি করে টোরে সবাই উঠছে। ওরা স্পিড বোট 2টা ছিল। ওরা প্রাথমিক অবস্থায় প্রায় 12-14 জনের মতো ছিল। ওদের সব ধরনের ভারী অস্ত্র ছিল, মানে ওরা নেভির সাথে 1-2 দিন যুদ্ধ করতে পারবে এরকম সব কিছুই ছিল। আবার যখন সোমালিয়াতে আমাদেরকে নিয়ে গেল, সোমালিয়া নেওয়ার পরে ওরা আরও অনেক ভারী অস্ত্র, প্রায় 60-65 জন ওরা অনবোর্ড হয়েছিল। তখন ওদের স্পিডবোট সংখ্যা ছিল প্রায় 7টা থেকে 8টা। না, টর্চার আসলে করে নাই আমাদের ক্যাপ্টেন স্যার। ওই মুহূর্তে খুবই চৌকসতার পরিচয় দিয়েছিল। সে আয়াতুল কুরসি পরে তাদেরকে বোঝাচ্ছিল যে আমরা মুসলিম। বন্দুক তারা আমাদের মাথায় ঠিক না, মানে আমরা তো 23 জন এক জায়গাতে, ওরা 23 জনকে ঘিরে বন্দুক আমাদের দিকে তাক করে রাখছে। ওইখান থেকে সোমালিয়া যাইতে 2 দিনের প্যাসেজ। খাবার দাবার আমাদের জাহাজে তো 2-3 মাসের খাবার সবসময় স্টক থাকে। খাবার দাবার নিয়ে আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। তা ওরাই বরঞ্চ আমাদের খাবার দাবার বেশ অনেকগুলো খাইছে। ওদের আচার আচরণ অনেকটা, মানে কি বলবো, ওই যে আদি যুগে যেরকম জঙ্গলিরা যেরকম বসবাস করে, এখনও দেখবেন ডিসকাভারিতে অনেকে আছে না জঙ্গলি স্টাইলের, সেম আর কি। পরিচয় মুসলিম দেয় কিন্তু মুসলমানের কোনো ওদের ভিতরে নাই। যোগাযোগের ব্যবস্থা, আমরা তো ধরা পড়ার পরপরই সবার মোবাইল ল্যাপটপ এগুলো সব নিয়ে নিয়েছিল। শুধুমাত্র স্যাটেলাইট ফোন ছিল, যেটা দিয়ে পরবর্তীতে ওরা আমাদের কোম্পানির সাথে যোগাযোগ শুরু করে এবং আমাদেরকে সপ্তাহে 1 দিন বাসায় যোগাযোগ করতে দিত। 10 মিনিট 12 মিনিট করে কথা বলতাম আর কি। ঈদের ফুটেজটা যাওয়ার পরে ওরাও ফুটেজটা দেখছে। ফুটেজটা দেখার পরে আমাদের উপরে একটু রাগারাগিও করছিল। পরিস্থিতির প্রয়োজনে সবাই নর্মাল সিচুয়েশনে আসছে। আবার মাঝে মাঝে একটু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হইতো। আমাদের যেমন নেভির বোটটা আসতো, রেস্কিউ করার জন্য চেষ্টা করতো, তখন আবার ওরা গানম্যান টানম্যান সব আমাদেরকে বন্দুক তাক করে রাখতো। সোমালিয়াতে তো আসলে সেনাবাহিনী নাই, ওদের পুলিশ বাহিনী মাঝে মাঝে 2-1 বার আসার চেষ্টা করছে, কিন্তু ওদেরকেও ওপেন ফায়ার করে ওরা মানে করে দিচ্ছে। ওদের থেকেও আধুনিক অস্ত্রশস্ত্র এদের কাছে ছিল আর কি। জলদস্যুদের কাছে যেসব অস্ত্র ছিল, নেভির জাহাজ যেগুলো আসতেছিল, মনে করেন তাদের সাথে 3-4 দিন একটানা যুদ্ধ করতে পারবে এরকম সব কিছু ছিল ওদের কাছে। হ্যান্ড গ্রেনেড, হ্যান্ড কামান থেকে শুরু করে আপনার মেশিন গান, 2-3টা ভারী ভারী মেশিন গান লাগাইছিল। ওরা মাঝে মাঝে ট্রাই আউট করতো, পুরো জাহাজ কেঁপে উঠতো। ওদের হাতে বন্দি হওয়ার পরে ওরা যখন কোম্পানির সাথে যোগাযোগ শুরু করছে, প্রথমে মনে হয় আমাদের সিও স্যারের সাথেই তারা ডাইরেক্ট যোগাযোগ শুরু করছে। তা তখন গিয়ে আমাদের কোম্পানি এরকম একটা ইনস্ট্রাকশন হয়তো বা ছিল যে মানে তাদের 23 নাবিকের উপরে যেন কোনো রকম শারীরিক টর্চার না হয়, এটা এনশিওর করা। এবং তারা ওইভাবে চেষ্টাও করছে আলহামদুলিল্লাহ। এই কারণে আমাদের কোম্পানির কাছে আমরা সবাই অনেক কৃতজ্ঞ। এবং পাশাপাশি বাংলাদেশ সরকারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে আমাদের নৌ মন্ত্রণালয়, আমাদের ডিজি শিপিং, এরাও দাপ্তরিক যেই কাজগুলা করলে আমাদেরকে তাড়াতাড়ি বন্দিদশা থেকে ফেরত নিয়ে আসতে পারবে,
এগুলো তারাও অনেক প্রচেষ্টা করছে, এগুলো আমরা আর কি ওইখানে থেকে যতটুকু বুঝতে পারছি। সরকারি হস্তক্ষেপ ছাড়া অবশ্যই সরকারি মানে মনে করেন যে যেহেতু আমরা সবাই বাংলাদেশি ছিলাম, সরকারও এখানে আমাদের রেহাইয়ের মানে আমাদেরকে বন্দিদশা থেকে মুক্ত করার জন্য ঠিক আমাদের বাবা মারা যতটুকু টেন্স ছিল, আমার কাছে মনে হয় না যে তারাও তার কম ছিল। তারাও দায়বদ্ধ ছিল এবং তারা তাদের দায়বদ্ধতা থেকে বলেন আর ভালোবাসা থেকে বলেন, তারা তাদের জবটা খুব ভালোভাবেই করছে। তাড়াতাড়ি ছাড়ানোর জন্য যা যা ব্যবস্থা করা দরকার ছিল তারা সেই সকল ব্যবস্থা করে আমাদেরকে ছাড়াই নিয়ে আসছে। মুক্তিপণ পাওয়ার পরে এটা তো আসলে আমাদের ওইভাবে জানা নাই কোম্পানি থেকে ওদের সাথে কীভাবে ডিলিংস হয়েছে, এটা কোম্পানি ভালো বলতে পারবে। ওরা আমাদেরকে জাস্ট জানাইছে যে তোমরা এখন আমরা বিকালে নেমে যাব, তোমরা এখন রিলিজ। তারপরে ওরা বিকাল থেকে নামা শুরু করছে, এক গ্রুপ করে গেছে। এইভাবে যাইতে যাইতে প্রায় রাত 12টা, আমাদের লোকাল টাইমের রাত 12টার সময় ওরা সবাই নেমে গেছে, 12:10 বাজছে। এরপরে আমরা আবার ওই নেভির বোর্ডদের ক্যাপ্টেন স্যাররা কল দিছে, কল দেওয়ার পরে স্প্যানিশ নেভি আসছিল আর একটা হলো গিয়ে আপনার ইটালিয়ান নেভি। ওইখান থেকে ওরা আমাদেরকে প্রায় 2-3 দিনের মতো ওরা আমাদেরকে একটা নেভির বোর্ড, 2টা নেভির বোর্ড তো সকাল পর্যন্ত ছিল, তারপরে একটা নেভির বোর্ড আমাদেরকে হল দিতে নিয়ে আসছে সেফ জোন পর্যন্ত। ওইখান থেকে আমরা ডিসচার্জ দিয়ে আবার হামরিয়া থেকে আমরা আর একটা পোর্টে গেছি, মিনা সাকার নাম। ওই পোর্ট থেকে আমরা লাইমস্টোন লোড করে বাংলাদেশে আসছি। Voice of Tiger.